আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। যথাসময়ে নির্বাচনের তফসিল হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটের কর্মপরিকল্পনা প্রসঙ্গে সিইসি বলেন, অনেক আগে থেকেই তাদের কাজ শুরু হয়েছে। সরকারকে চাপে ফেলতে ভারত সীমান্তে পুশিন শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাতে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সব রাজনৈতিক দল এক হয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প সময়ের মধ্যেই যতদূর সম্ভব দেশটাকে ভালো করা ও একটা সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছেন বলেও জানান তিনি। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হলে তারাই জনগণের দুঃখ কষ্ট বুঝবে। আর যদি উপর থেকে চাপিয়ে দেয়া সরকার হয়, তারা মানুষের কষ্ট বুঝবে না। নির্বাচনটা দরকার এই জন্যে যে জনগণের ভোটে তো প্রতিনিধি নির্বাচিত হতে হবে। আর যদি ওই উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, সেটা জনগণের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের কষ্টটা কি সেটা বুঝবে না। আমাদের যে মানুষগুলো জনগণের সঙ্গে থাকে, তাদের দুঃখ কষ্ট বোঝে, সেই মানুষগুলো যদি নির্বাচিত পার্লামেন্টে যায়, তাহলেই আমরা সেখানে তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারবো। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য তৈরিতে হিমশিম খেতে হচ্ছে ঐকমত্য কমিশনকে। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিপরীত মেরুতে অবস্থান বিএনপির সাথে জামায়াত এনসিপির। মৌলিক সংস্কারের রাজনৈতিক অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তবে তার আশা, বেশিরভাগ ইস্যুতে সবার একমত হওয়ার মাধ্যমেই প্রণয়ন হবে জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্তি হতে বাকি প্রায় ১.৫ মাস, আর এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা জাতীয় সনদ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। যদিও মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে অনৈক্যই বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক দলের। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। সংস্কার কমিশনের প্রস্তাব মেনে ভোটের সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ ২৩টি দল। অন্যদিকে বিএনপি সহ ৬টি দল চায় নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন নির্ধারণ। জাতীয় সনদটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে, তো ঐক্যমত্য সৃষ্টি করা এটা সমস্যা সংকুল এবং সময় সাপেক্ষ। মৌলিক সংস্কার যেখানে সংবিধান সংশোধন লাগবে, সেখানেই সমস্যা। এটা দুর্ভাগ্যজনক। একটা বড় কারণ আমাদের রাজনীতিতে যে ভারসাম্য ছিল, সেই ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। একটা বড় দল তারা ক্ষমতায় যাবে, এটা প্রায় সবাই মনে করে। তো এই যে ভারসাম্যহীনতা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে একক কর্তৃত্ব ক্ষমতা কমাতে একই ব্যক্তিকে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাবে সায় নেই বিএনপির। যদিও এই প্রস্তাবে রাজি জামাত, এনসিপি। প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ 7টি দল। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও বিএনপির সাথে মতভেদ জামাত, এনসিপির। রাষ্ট্রপতি বিভিন্নভাবে নির্বাচনের প্রস্তাব এসছে, যে সংসদের যে দুই কক্ষের ভোটের মাধ্যমে এবং গোপন ভোটের মাধ্যমে এই প্রস্তাব এসছে। তারপরে আরেকটা প্রস্তাব হলো একটা ইলেকট্রাল কলেজ, যেমন সব স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ। এরপরে অনেক দলেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আবার কিছু কিছু দলের ব্যাপারে তারা আগ্রহী না। এখন তো আমাদের বর্তমান পদ্ধতিতে প্রধানমন্ত্রী তিনি আবার সংসদ নেতা হন, একই সাথে তিনি দলের প্রধান হন। তো এটা কিন্তু একটা খুব ভয়ানক যে
ক্ষমতার কেন্দ্রীভূতকরণ, এটার পরিণতিতে আমরা দেখেছি যে শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে এবং দলের আর সরকারের সাথে বিভাজন দূরীভূত হয়ে গিয়েছে। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হলেও চূড়ান্ত হয়নি নির্বাচন প্রক্রিয়া। সব মিলিয়ে মৌলিক সংস্কারে ঐক্য না এলে জুলাই সনদে সম্মত না হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, আশা করা যায় কিছু বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। তো আমরা আশাবাদী এবং যে আগামী মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ প্রণয়নের করতে পারবো এবং রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার মুলতবি আলোচনার ৫ম দিনের সংলাপ হবে রোববার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। ইরানের সঙ্গে বড় পরিসরে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের টানা ৮ দিনের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফার ভূস্থাপনা বিধ্বস্ত হলেও ইসরায়েলের দাবি বড় কিছু ঘটেনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের ধর্মীয় নেতা খামেনির দাবি তাদের বীরেরা সাহসিকতার সঙ্গে শক্তি দেখিয়েছে। দখলদার ইসরায়েলকে বিচারের মুখোমুখি করে আলোচনায় ফিরতে চায় তেহরান। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলকে তুলোধুনো করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। শনিবার ভোরেও ইরান থেকে উল্কার মতো একের পর এক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে ইসরায়েলে। এতে বিধ্বস্ত হচ্ছে বহুতল ভবন ও সরকারি স্থাপনা। ইরানের পাল্টা আক্রমণের তীব্রতা বাড়ায় তেল আবিব, হাইফা, আশুদ সহ ইসরায়েলের মধ্য অঞ্চল অনেকটাই জনশূন্য। তারপরও যারা নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সতর্কতা সাইরেন বাজার সাথে সাথে জড়ো হচ্ছেন আশ্রয়কেন্দ্রে। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েলরা যুদ্ধবন্ধের আকুতি জানালেও তাতে কান দিচ্ছেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্টো আরও বড় ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধের সতর্কবাণী দিয়েছেন তিনি। ইরান এখন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এই হুমকি দূর করতে শিগগিরই আমরা বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছি। ইরানিদের সামনে কঠিন দিন অপেক্ষা করছে। ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাতে আইডিএফের নতুন হামলায় অংশ নেয় 15টি যুদ্ধ বিমান। তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে আবাসিক ভবনে বিমান হামলায় মারা গেছে 16 বছরের এক কিশোর। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতেও হামলার দাবি করেছে তেল আবিব। এই যুদ্ধে ইরানের চেয়ে ইসরায়েল ভালো করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মুহূর্তে তাদের হামলা বন্ধ করতে বলা তার জন্য কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যদি কেউ জয় পায় তাহলে তাকে হামলা বন্ধ করার অনুরোধ করা কঠিন। যদি কেউ হারে তখন তাকে বলা সহজ। কিন্তু আমরা কথা বলার জন্য প্রস্তুত এবং ইরানের সঙ্গে কথা বলছি। আমরা দেখব কি হয়। অন্যদিকে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে বিক্ষোভ করেছেন লাখ লাখ ইরানি। লাখো জনতার এই বিক্ষোভকে জাতির সাহসের প্রতিফলন বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করছে। ইরান বীরের জাতি, ইহুদিদের কাছে আমরা কখনোই মাথা নত করব না। চিরশত্রু দুদেশের চরম উত্তেজনার মধ্যে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও দখলদারদের বিচার না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনো কূটনৈতিক আলোচনা করব না। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে অবিলম্বে ইসরায়েল ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নইলে এই সংঘাতের আগুন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেন তিনি। ইসরায়েল ইরান সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন। ইরান বারবার বলছে
তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তা মানছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে আমরা এর সমাধান চাই। বৈঠকে দেয়া বক্তব্যে ইসরায়েলকে তুলোধনো করেছেন পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা। ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছেন আরব লীগের নেতারা। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ বিশ্বভবনে অভিভাবকের দায়িত্বে থাকলেও তাদের কোনো কথাই শোনে না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। তাই দায়সারা বক্তব্য, বিবৃতি ছাড়া এসব দেশের ক্ষমতা ও দাপটের কাছে বড্ড অসহায় জাতিসংঘ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। অবিশ্বাস্য কিছু না ঘটলে গোল টেস্ট নিশ্চিত ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে 187 রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় থেকে পঞ্চম ও শেষ দিনে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের দিনের 3 উইকেটে 177 রান নিয়ে ব্যাটিং করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 22 রান নিয়ে মাঠে নামা মুশফিক 49 রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। নাজমুল হোসেন 89 রানে অপরাজিত আছেন। বৃষ্টিতে খেলা থামার আগেই 4 উইকেট, বাংলাদেশের সংগ্রহ 237 রান। শ্রীলঙ্কার বিপক্ষে লিড 247 রানের। এর আগে বাংলাদেশের 495 রানের জবাবে প্রথম ইনিংসে 485 রানে আউট হয়েছিল শ্রীলঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।